নমস্কার। ডিপ্লোম্যাসি কাকে বলে? ভারত হয়তো প্রতি মুহূর্তে আন্তর্জাতিক স্তরকে চিনিয়ে দিচ্ছে। প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে বাংলাদেশে ভারতের হাই কমিশনার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানের যদি তালিকা দেখেন, মানে আমন্ত্রিতদের তালিকা দেখেন, তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে হয়তো সাম্প্রতিক সময়ে সব থেকে কড়া বার্তাটা দিয়ে দিল ভারত সরকার। কারা ছিল সেই তালিকায়? আমি শুধু একটু তালিকাটা আপনাদের সামনে রাখতে চাই। আমি জানি বাংলাদেশের মিডিয়া এই খবরগুলো প্রচার করে না, কারণ তারা আসলে ভারতের ডিপ্লোম্যাসির কাছে প্রতিনিয়ত যে 5 গোল করে খাচ্ছে তা তারা স্বীকারই করে না। সীমান্তে কোনো বাদানুবাদের ঘটনাকে তারা এমনভাবে ভাইরাল করে দেখায় যে বিএসএফ কে কার্যত হারিয়ে দিয়েছে এই বর্ডার সিকিউরিটি গার্ড। আসলে এই বর্ডার গার্ড বাংলাদেশ যে বিএসএফ এর সমতুল্যই নয় তা তারা জেনেও বাংলাদেশের মানুষকে দিনের পর দিন উস্কানি দেওয়ার কার্যক্রমটা করে চলেন। কিন্তু সেদিন অর্থাৎ 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের যে তালিকা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছিল, সেই তালিকায় নজিরবিহীনভাবে ভারত যে বার্তা দিয়েছে তা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের হাই কমিশনের পক্ষ থেকে কাদেরকে ইনভাইট করা হয়েছে? ভারতকে ইনভাইট করা হয়েছিল সেদিন বিএনপি সিনিয়র নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ডক্টর মঈন খান, অ্যাডভোকেট নিপুণ রায়, ব্যারিস্টার রুমিন ফারহানা, আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ও বামপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত নিখিল মজুমদার, যিনি শিক্ষাক্রম এবং বর্তমানে একাধিক বিষয় কিন্তু সমালোচনার মুখে আছেন, এবং গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর। আপনারা বুঝতে পারছেন এই যে তালিকা, সেই তালিকার পিছনে ভারতের একটা ডিপ্লোম্যাসি কিন্তু লুকিয়ে আছে। প্রথম কথা, এই তালিকায় কোনো ছাত্র নেতা নেই। অর্থাৎ বর্তমান সময়ে যারা সব থেকে চর্চিত মুখ, সেই নাহিদ, সেই সারজাত, কিংবা সেই সারজিৎ, হাসনাত কিংবা আসিফ এর মতো ছাত্র নেতারা কিন্তু এই তালিকায় স্থান পায়নি। কারণটা কি? এই নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে এক বিতর্কের তৈরি হয়েছে। মানে উপদেষ্টা পদে থেকেও কেন নাহিদ ইসলামের মতো ছাত্র নেতারা কিংবা মাহফুজ আলমের মতো উপদেষ্টার প্রধান সহকারীরাও ভারতের হাই কমিশনারের এই হাই ভোল্টেজ একটি ইনভিটেশন পার্টিতে ডাক পেলেন না, তা নিয়ে বাংলাদেশ সরকার রীতিমতো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। দেখুন, পুরোটাই ভারতের ডিপ্লোম্যাসির একটা পার্ট। মানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারত কাদেরকে ইনভাইট করবে, এই ইনভিটেশন তালিকা দেখেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভারত বাংলাদেশকে কেন্দ্র করে কি ভাবছেন। মনে রাখবেন, জো বাইডেনের সভায় গিয়ে, মানে এই কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস যখন জো বাইডেনের সঙ্গে দেখা করতে আমেরিকায় গেলেন, তখন ক্লিনটন ফাউন্ডেশনের যে প্রোগ্রাম ছিল, সেই ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে প্রকাশ্যে স্টেজে গিয়ে মোহাম্মদ ইউনূস, মাহফুজ আলম সহ একাধিক ছাত্র নেতাকে কিন্তু আন্তর্জাতিক স্তরে পরিচয় করিয়ে দিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছিলেন সেদিন তার এই পদে স্থলাভিষিক্ত হওয়া আসলে ছাত্রদের জন্যই, এবং ওই ছাত্রদের মধ্যে কেউ কেউ এই হাসিনাকে সরানোর ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড এবং আসল ক্রিয়েটার বলেও কিন্তু প্রকাশ্যে স্টেজে স্বীকার করেছিলেন মোহাম্মদ ইউনূস। আর ভারতের এই ধরনের সরকারি মিটিংয়ে সেই ছাত্র নেতা উপদেষ্টারাই ডাক পেলেন না, যা রীতিমতো ইউনূসপন্থী একাধিক বিশ্লেষকের চিন্তার কারণ হয়ে গেছে। কিন্তু ভারত এরকম কেন করলো? কেন এই সমস্ত মিটিং থেকে জামাতপন্থী নেতাদের বাদ দেওয়া হলো এবং ছাত্র উপদেষ্টাদের ভারত বাদ দিল? কারণটা খুব সহজ। দেখবেন এই তালিকায় কিন্তু বিএনপির নেতারাও আছেন। বিএনপির এক আইনজীবী, মহিলা আইনজীবীও কিন্তু এই আমন্ত্রিতদের তালিকায় আছেন। অর্থাৎ যিনি হাসিনা বিরোধী তারাও কিন্তু এই ভারতের আমন্ত্রিত তালিকায় জায়গা পেয়েছে। অর্থাৎ ভারত বোঝাতে চেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত গণতন্ত্রে বিশ্বাসী। ভারত যেমন হাসিনাকে 100% ব্যাক করেছে, হাসিনার হয়ে রীতিমতো আন্তর্জাতিক স্তরে গলা ফাটিয়েছে, এমনকি হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং ভারত একাধিকবার মিটিং করেছে। সেই হাসিনাকে স্থান দেওয়ার পাশাপাশি তারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতাদেরও কিন্তু সেই মিটিংয়ে ডেকেছে। কিন্তু জামাতকে, যে জামাত ভারতের মুক্তিযুদ্ধকে, ভারত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে, পাকিস্তানের হয়ে কথা বলে যাচ্ছে এবং দিনের পর দিন 1971-এর সমস্ত স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে,
সেই জামাতকে কিন্তু এই টোটাল কার্যক্রম থেকে বাদ রেখেছে ভারতবর্ষ। আর এই জামাতের যারা দালালি করছে সেই ছাত্র নেতারাও যে ডাক পাবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। বার্তাটা খুব পরিষ্কার। বার্তাটা 1 নম্বর যে বার্তা আমার মনে হয়েছে, যে ভারত আন্তর্জাতিক স্তরকে দেখিয়ে দিয়েছে এই ছাত্র নেতাদের পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ। আপনারা যদি শেষ 5 মাসের ঘটনা প্রবাহ দেখেন তাহলে দেখতে পাবেন ভারতের বিপক্ষে সব থেকে বেশি কথা বলেছে ছাত্র নেতারা। এই নাহিদ ইসলাম বলেছিল ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় তাহলে হাসিনাকে ফিরিয়ে দিক। দেখুন, আপনারা হাসিনাকে নিতেও পারেননি, আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্নও করতে পারেননি, উল্টে ভারতের আশ্রয় চেয়ে ডিম, দুধ, মুসুরির ডাল একাধিক পণ্যদ্রব্য দিনের পর দিন ভারত থেকে আমদানি করছেন। অর্থাৎ এই নাহিদরা যে কতটা অপরিণত রাজনীতিবিদ তা কিন্তু ভারতবর্ষ এই ধরনের বার্তা দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। যেখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকেন, যেখানে আইন উপদেষ্টা উপস্থিত থাকেন, সেখানে অন্য উপদেষ্টারা ডাকই পান না, এর থেকে বড় লজ্জা হয়তো বাংলাদেশের বর্তমানে এই সরকারের হতেই পারে না। শুধু তাই নয়, এই হাসনাত নামক এক সমন্বয়ক পরিষ্কারভাবে একদিন ঘোষণা করে দেয় তিনি নাকি 7 সিস্টার্সকে দখল করবেন। এবং 7 সিস্টার্সকে দখল করবেন কেন? কারণ ভারত নাকি ইচ্ছাকৃত ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দিয়েছে। আপনারা আরো একটা ঘটনা প্রবাহ বুঝতে পারবেন যে এই ছাত্র নেতাদের স্টেটমেন্টের আজ অবধি ভারতবর্ষ কিন্তু কোনো পাল্টা প্রেস কনফারেন্স করে উত্তরই দেননি। কারণটা খুব স্পষ্ট, কারণ এদের কথাবার্তাকে গুরুত্বই দিতে নারাজ ভারতবর্ষের বর্তমান মোদী সরকার। যে বিদেশ সচিব দিনের পর দিন প্রেস কনফারেন্স করেন, মুখপাত্র জয়সওয়াল বারংবার করে বাংলাদেশকে নিয়ে কথা বলেন, সেই জয়সওয়ালও কিন্তু অর্থাৎ ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তরের যে মুখপাত্র তাও তিনিও কিন্তু এই সকল ছাত্র নেতাদের জন্য 5টা মিনিটও খরচ করেননি। অর্থাৎ এই সকল ছাত্রছাত্রী ছাত্র নেতাদের যারা কার্যত ক্ষমতার জোরে বিদেশি শক্তির পুঁজি নিয়ে হাসিনাকে সরিয়ে ক্ষমতায় বসেছেন, তাদেরকে গুরুত্বই দিতে নারাজ ভারতবর্ষ। এতে কিন্তু আরো একটা বার্তা এস্টাবলিশড হয়। কিছুদিন আগে আমেরিকা বলেছিল ভারত নির্বাচন করতে চায়, আমেরিকা এবং ভারত একই সঙ্গে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল করবে। গার্সেটি সেই কথাটা আই থিঙ্ক আপনাদের মনে আছে, এবং আমার দৃঢ় বিশ্বাস মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের এ বিষয়ে কথা হয়েছে, কারণ এটা একটা ধারাবাহিক পর্যালোচনা। ভারতবর্ষ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যদি বাংলাদেশের নির্বাচনের একটা ব্যবস্থা তৈরি হয় তাহলে কোনোভাবেই এই ছাত্র নেতারা ক্ষমতায় আসবে না বা এদেরকে ভারতবর্ষ ব্যাকও করবে না, এবং তার জন্যই হয়তো এদের সঙ্গে সম্পর্কই রাখতে চাইছে না ভারতবর্ষ, এবং জামাত তো ক্ষমতায় আসার জায়গাতেই নেই। পরবর্তীকালে আমার যেটা মনে হয়েছে সেটা হলো শেখ হাসিনার পাশে ভারতবর্ষ আছে, এরকমও একটা বার্তা কিন্তু ভারতবর্ষ এই মিটিং এ অতিথি তালিকা তৈরি করতে দিয়ে দিয়েছেন। দেখুন, আওয়ামী লীগের একাধিক কর্তারা অ্যাক্টিভ আছেন গ্রাউন্ড লেভেলে, কিন্তু তারা প্রকাশ্যে আসছেন না, কারণ প্রকাশ্যে এলেই এই সকল মৌলবাদী জামাতপন্থী দালালরা তাদের উপর মিথ্যা কেস দিয়ে দিচ্ছেন। কিন্তু হাসিনাকে পাশে রেখে বিএনপির সঙ্গে মিটিং করা মানে পরিষ্কারভাবে এইটা বার্তা দেওয়া যে যারা এই হাসিনাকে ষড়যন্ত্র করে ক্ষমতায় সরিয়েছেন সেই ছাত্র নেতাদেরকে ভারতবর্ষ গুরুত্ব দিচ্ছেন না। অর্থাৎ হাসিনার এই রকম পদচ্যুতি হওয়া এখনো ভারতবর্ষ কিন্তু স্বীকারই করছে না, কারণ তারা এখনো বিশ্বাস করে বর্তমান ভারতের এখনো সরকার মনে করছেন যেটা, যে বাংলাদেশের এখনো কিন্তু যদি সাংবিধানিক প্রধানমন্ত্রী দেখেন তাহলে শেখ হাসিনা, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার সামরিক শাসন দ্বারা প্রতিষ্ঠিত, এই সরকার কিন্তু কোনোভাবেই নির্বাচিত সরকার নয়। আর যারা নির্বাচন করে ক্ষমতায় আসেনি তাদের প্রতিনিধিকে ভারত কেন ডাকবে? তৃতীয় আমার যে কারণটা মনে হয়েছে সেটা হলো ইউনেসের এই সরকারকে গুরুত্ব দিতে সে অর্থে চাইছে না ভারত সরকার, কারণটা খুব স্পষ্ট। কিছুদিন আগে সেনাপ্রধান একটি কথা বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব আমাদের কাছে নেই, নির্বাচিত সরকার এলেই ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো হবে পরবর্তীকালে। পরিষ্কারভাবে সেনাপ্রধান বুঝিয়ে দিয়েছিলেন মোহাম্মদ ইউনেসকে গুরুত্ব দিচ্ছি না ভারতবর্ষ, এবং ভারতের সেনাবাহিনী তো গুরুত্ব দেওয়ার প্রসঙ্গই আসছে না। তাহলে ভারতের হাই কমিশনারকে কেন মোহাম্মদ ইউনিস পন্থী এই সকল দালাল ছাত্র নেতা সমন্বয়কদের ডাকা হবে? এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ ভারতীয় সেনাপ্রধান যে বার্তা দিয়েছিলেন একদম হুবহু ডিটো সেই কপি মেনে বিএনপির নেতাদের মিটিং আমন্ত্রণ জানানো যায়, কিন্তু এই নাহিদ ইসলামের মতো চ্যাংরা ছোড়াদের যারা বাংলাদেশকে কার্যত বিক্রি করে দিয়েছেন, যারা বাংলাদেশের সংবিধানকে ভুলণ্ঠিত করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, তাদেরকে কিন্তু ভারত সরকার ভালোভাবে ট্রিট করছেন না।
পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের আসা। দেখুন, জো বাইডেনের ওই স্টেজে ছাত্র নেতারা কিন্তু অলংকৃত করেছিলেন মোহাম্মদ ইউনূসের সৌজন্যে, এবং সেটা যে আসলে কত বড় ষড়যন্ত্র তা ডোনাল্ড ট্রাম্প এসেই কিন্তু বুঝে গেছেন। এমনকি জো বাইডেন মোহাম্মদ ইউনূসকে ফোনে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, আর এরপরেই খেলাটা কিন্তু ঘুরে যায়। এই মুহূর্তে ছাত্র নেতাদের তোল্লাই দেওয়া মানে ভারতবর্ষ কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের বিরাগ ভাজন হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষ একসঙ্গে ইন্দো স্পেসিফিক ওশিয়ানে ক্ষমতা তা চাইবে আগামী 4 বছরের জন্য। তাতে ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবে। তাই কোথাকার পাড়ার কোন ছুটকো মস্তান সমন্বয়ক এই সকল নাহিদ ইসলামদের গুরুত্ব দেওয়া মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নষ্ট করা, যা কোনোভাবেই ভারতবর্ষ এই মুহূর্তে চাইবে না। আর নাহিদদের ক্ষমতা দেয় লাভটাই বাকি। দুদিন পরে ভারত বাংলাদেশের ইতিহাস থেকে এদের নামটা চিরতরে মুছে যাবে। যাদের ইতিহাসে নামই থাকবে না, সেই সকল পাড়া ছুটকো মস্তানদের গুরুত্ব দিয়ে ভারতের কূটনীতিবিদরা কি করবেন? কিন্তু যার লাগার তার তো লেগেইছে। বাংলাদেশের মিডিয়া সমালোচনা শুরু করে দিয়েছেন, বাংলাদেশের মিডিয়ার গোসা হয়েছে। তাদের মনে হয়েছে ছাত্র নেতাদের জায়গায় দিতে চাইছে না ভারতবর্ষ। কেন দেবেন বলুন তো? এদের ক্ষমতাটাই বা কি, বা দায়িত্ব নিয়ে 5 মাসে এরা বাংলাদেশকে ঠিক কোথায় নিয়ে গেছেন? তারা তো উত্তর সাধারণ মানুষের কাছে দিতে বাধ্য। এখন পালিয়ে যাওয়ার জন্য পথ ছাড়ছেন। রাজনীতিতে আসুক বা না আসুক, বাংলাদেশের ক্ষমতা এই সকল নেতাদের হাতে অন্তত বাংলাদেশের মানুষ তুলে দেবেন না, তা কিন্তু সময় এলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা কিভাবে দেখেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।